হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন ট্রেন কোচিং ইনস্টিটিউশন। আমি প্রণয়, আর আজ আমরা দেখব ক্লাস 10-এর ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওহমস ল সম্বন্ধে। দেখো, অ্যাকচুয়ালি ফিজিক্সে না বেশ কিছু ছোট ছোট টার্ম আমাদেরকে খুব কনফিউজ করে রাখে, আর তার মধ্যেই একটা হলো এই ওহমস ল। ওহমস ল জিনিসটা খুবই সামান্য, এবং এই জিনিসটা হয়তো এইভাবে পরিবেশন না করলে তোমরা নিজে থেকেই বলতে পারতে যে হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু এই জিনিসটা কোনো একজন আবিষ্কার করেছে, কোনো একজন ফার্স্ট বলেছে যে এইরকমটা হচ্ছে, তো তার নাম অনুসারে এই লটাকে ওহমস ল বলে দেওয়া হয়েছে, এবং সেটাকে একটা শব্দগুচ্ছর মাধ্যমে খুব সুন্দর করে সাজিয়ে বর্ণনা করা হয়েছে। আর এই বর্ণনাটাই আমরা পড়তে গিয়ে কনফিউজ হয়ে যাই। নইলে যদি নর্মালি দেখতে যাও, এটা একদমই ইজি একটা ব্যাপার। আর আমরা আজকে ঠিক সেই জিনিসটাই করব, যে এই ওহমস লটাকে আমরা আমাদের ভাষায় খুব সিম্পল ভাবে বুঝে নেব। তাহলে আসো শুরু করা যাক। দেখো, ওহমস লটা কি, আমরা আগে লটাকে পড়ে নিই, তারপর এটার কনসেপ্ট সম্বন্ধে বুঝবো। ওকে, দেখো, ওহমস ল হলো দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস পোটেনশিয়াল ডিফারেন্স। এটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? তার পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে। ওকে, দেখো, এবার আমরা একটা জিনিস দেখি যে পোটেনশিয়াল ডিফারেন্স, যদিও তোমাদের এর আগে পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে সম্পূর্ণ একটা ভিডিও আছে, যেটা তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো, যদি পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তবে। ওকে, তবুও আমি এখানে একবার পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে আলোচনা করে নেব। পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? Potential difference is equal to work done per unit charge. Okay, work done per unit charge মানে এক ইউনিট চার্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে গেলে কতটা কাজ আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, আর এইবার আমরা দেখব ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটার মানে কি। তোমরা নিশ্চয়ই টেবিল পড়েছো ছোটবেলা থেকে। আমরা যদি একটা টেবিল লিখি, 6 1 যা 6, 6 2 যা 12, 6 3 যা 18। এখানে দেখো, এই যে 6টা, এটা তো কনস্ট্যান্ট, এটা কোনো এখানেও চেঞ্জ হচ্ছে না, এখানেও চেঞ্জ হচ্ছে না। ওকে, এখানে দেখো শুধু চেঞ্জ হচ্ছে এই 1 2 3 এই জিনিসটা। ওকে, আর চেঞ্জ হচ্ছে কি এই 6 12 আর 18 এই জিনিসটা। এবার দেখো একটা জিনিস, এই যে 1 2 আর 3 যত বেশি 1 থেকে 2 হলো, যতটা বাড়লো, এইদিকে 6 থেকে 12 হলো, ঠিক ততটাই রেশিওতে বাড়লো। আবার 2 থেকে 3 আবার বাড়লো, তো 12 থেকে 18 আবার বাড়লো। মানে যখনই এটা বাড়ছে, এই সংখ্যাটা যখনই 1 থেকে 2 হচ্ছে, ইনক্রিজ করছে, তখন এই সংখ্যাটাও ইনক্রিজ করছে। ওকে, আবার দেখো, যদি তুমি আগে 3 দেখো, যে 3 6 আর 18, 3 থেকে যখন কমে 2 হচ্ছে, তখন এই সংখ্যাটাও 18 থেকে কমে 12 হচ্ছে। মানে নরমালি যদি বলতে চাও, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল কথার অর্থ হলো দুটো জিনিস, একটা জিনিসকে যখন বাড়াবে তখন আরেকটা জিনিস অটোমেটিক্যালি বেড়ে যাবে, আবার ওই জিনিসটাকে যখন কমাবে তখন আরেকটা জিনিস অটোমেটিক্যালি কমে যাবে। মানে ধরতে পারো, তোমাদের পরীক্ষার এক্সাম্পল নিয়ে, তোমরা যত পড়বে তোমাদের নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে, তোমরা যত কম পড়বে তোমাদের নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ, এখানে একটা শর্ত সাপেক্ষ টুকলিকে কতটা করে। আচ্ছা, এবার দেখো, তার মানে এটা এই যে রিলেশনশিপটা, যে একটা বাড়লে আরেকটা অটোমেটিক্যালি বাড়বে, এই রিলেশনশিপটাকে আমরা কি বলি? ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে আমরা বললাম পোটেনশিয়াল ডিফারেন্স মানে কতটা কাজ করছে এক ইউনিট চার্জকে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এটা ইলেকট্রিক কারেন্টের ডিরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক। মানে আমরা বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট মানে আই, আর সমানুপাতিক চিহ্ন এটা মানে প্রপোর্শনালের চিহ্ন, আর বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি,
মানে আমরা বলতে পারি এইটা হলো ওহমসের ল। বি বাড়লে আই বাড়বে, বি কমলে আই কমবে। এবার দেখো এটা কি খুব বড় একটা ল, এটা কি সত্যি মুখস্থ করার মতো বা এরকম বিরাট কিছু একটা জিনিস? দেখো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, কতটা ওয়ার্ক করছে এক ইউনিট চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্য। এবার যদি এই ওয়ার্কটা বেড়ে যায়, আমি যতটা ওয়ার্ক করছিলাম সেই ওয়ার্কটা যদি বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই আমি আগে যতটা চার্জ ট্রান্সফার করছিলাম এখন তার থেকে বেশি চার্জ ট্রান্সফার করতে পারবো। কথার কথা, আমি যদি আগে 10 জুল ওয়ার্ক করি আর তাতে যদি আমি 5 ইউনিট চার্জ ট্রান্সফার করতে পারি, তাহলে এখন যদি আমি 20 জুল ওয়ার্ক ডান করি তাহলে আমি নিশ্চয়ই এর ডবল মানে 10 ইউনিট চার্জ ট্রান্সফার করতে পারবো, তাই তো? খুব সিম্পল ব্যাপার। আর এইটা যখন এরকম ভাবে সম্পর্ক হচ্ছে যে এটা যখন বাড়ছে 10 থেকে 20 হচ্ছে, তখন এটাও 5 থেকে 10 হচ্ছে, এটাও বাড়ছে, তো এটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল বলবেই। তো এটাই হলো আমাদের ওহমস ল, যেটা এমনিতে খুবই সিম্পল, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করার জন্য আমাদের কাছে এতটা কমপ্লিকেটেড বলে মনে হয়। তাহলে তোমরা কি দেখলে, যে ইলেকট্রিক কারেন্ট সবসময় পোটেনশিয়াল ডিফারেন্সের সমানুপাতি হয় বা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ওকে, এইটুকু আশা করি বুঝতে পেরেছো যে ইলেকট্রিক কারেন্ট আর পোটেনশিয়াল ডিফারেন্স তো সমানুপাতি হবেই, একটা বাড়লে আরেকটা বাড়বেই আর একটা কমলে আরেকটা কমবেই। ওকে, আচ্ছা এইবার দেখো এই লটা থেকে, এই লটা কিন্তু খুব বড় একটা ব্যাপার না, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু এই ছোট্ট একটা ল থেকে এরপরে আমরা আরো অনেক বেশি তথ্য আবিষ্কার করতে পেরেছি, আর সেইগুলোই হলো এর পরে মেন জিনিস। আচ্ছা এবার তাহলে আসা যাক আমাদের সেই তথ্যগুলোতে। দেখো এবার আমরা দুটো জিনিস দেখব। ওকে, আগে সেই দুটো জিনিস দেখে নেব এবং তারপরে আমরা আলোচনা করব যে ওই দুটো জিনিসের সাথে ওহমস ল এর সম্পর্ক কি। একটা হলো রেজিস্ট্যান্স আর একটা হলো রেজিস্টিভিটি। আচ্ছা রেজিস্ট্যান্স কথার অর্থ কি? দেখো রেজিস্ট্যান্স কথার তোমরা যদি ডিকশনারিতে দেখো তাহলেই বুঝতে পারবে রেজিস্ট্যান্স কথার অর্থ হলো বাধা। ওকে, এবার আমরা এই রেজিস্ট্যান্সটাকে খুব সিম্পল একটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। ওকে, ধরা যাক তুমি যদি তোমার স্টাডি টেবিলে বসে 1 আওয়ার পড়াশোনা করো, তাতে তুমি তোমার বুক থেকে 15 পেজ কমপ্লিট করতে পারো। ওকে, আচ্ছা এটা হলো নর্মাল দিনে তুমি তোমার স্টাডি টেবিলে বসে 1 আওয়ার পড়াশোনা করছো, যাতে তুমি 15 পেজ কমপ্লিট করছো। ওকে, আচ্ছা তার মানে তুমি পড়ছো কি 15 পেজ পার আওয়ার। আচ্ছা এবার যদি আমি বলি যে তুমি এই 1 আওয়ারই পড়বে, বাট স্টাডি টেবিলে বসে না, এমন একটা জায়গায় তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের দিন, যেখানে তোমাদের বাড়িতে প্রচুর লোকজন এসেছে এবং তুমি এমন জায়গায় বসে পড়াশোনা করছো যে তোমার চারপাশ দিয়ে বারে বারে কোনো লোক যাতায়াত করছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, হই হুল্লো হচ্ছে, গন্ডগোল হচ্ছে এবং সবাই হাসি ঠাট্টা করছে, এই রকম পরিস্থিতিতেও কি তুমি 1 ঘন্টাতে 15 পেজ পড়তে পারবে? আশা করি কখনোই হবে না। কারণ কি? কারণ তুমি যে 1 ঘন্টায় 15 পেজ পড়ছিলে, এটা তুমি তোমার পারফেক্ট সার্কামস্টান্সেসে পড়ছিলে, যেখানে তোমার প্রোডাক্টিভিটি সবথেকে বেশি ছিল, যেখানে তুমি সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারছিলে, যার জন্য তুমি 1 আওয়ারে 15 পেজ কমপ্লিট করতে পারছিলে। এবার সেকেন্ড সিনারিওতে যখন তোমাকে ওই রকম একটা পরিবেশে বসিয়ে দেওয়া হবে, তখন হয়তো তুমি 1 আওয়ারই পড়বে, কিন্তু এই 1 আওয়ারে তুমি তখন 15টা পেজ না পড়তে পেরে হয়তো 10 পেজ পড়তে পারবে, আর অনেক সময় হয়তো 1 পেজও পড়তে পারবে না। যাই হোক, আমি ধরে নিলাম 5 পেজ তোমার পড়ার ক্যাপাসিটি কমলো, তুমি 10 পেজ পড়তে পারলে। ওকে, তাহলে দেখো 1 আওয়ার আগেও পড়তে, 1 আওয়ার এখনো পড়ছো, ব্যক্তিটা সেই তুমি নিজেই, মানে তুমি যে 1 ঘন্টায় 15 পেজ পড়তো, সেই তুমি এখন 1 ঘন্টায় 10 পেজ পড়ছো। কারণটা কি? কারণটা হলো কিছু বাধা। তোমার এই পড়ার প্রোডাক্টিভিটিটা কমে যাওয়ার কারণটা হলো তোমার কিছু বাধা। ওকে, কিছু রেজিস্ট্যান্স কাজ করছে। রেজিস্ট্যান্সটা এখানে কি?
এখানে তোমার রেজিস্ট্যান্স হলো লোকজন, হই হুল্লো, চিৎকার চেঁচামেচি, এই সমস্ত জিনিস হলো এখানে তোমার রেজিস্ট্যান্সের কাজ করছে। ওকে, যদিও তুমি সেই একই ব্যক্তি, যদিও তুমি সেই একই ঘন্টা পড়ছো, যদিও তুমি সেই একই বুক পড়ছো, তা সত্ত্বেও তোমার প্রোডাক্টিভিটি 15 পেজ থেকে 10 পেজে এসে দাঁড়িয়েছে। কারণ কোনো একটা জিনিস তোমাকে রেজিস্ট করছে, তোমাকে বাধা দিচ্ছে এই 15 পেজ পড়ার থেকে। ওকে, এবার এই উদাহরণটার সাথে আমাদের ওহমস ল এর কি সম্পর্ক সেটা আমরা দেখে নিই। দেখো এখানে আমি 4টে কন্ডাক্টরের ছবি এঁকেছি। ওকে, আগে দেখে নাও আমি এখানে কি এঁকেছি। আমি 4টে সিনারিও এঁকেছি। প্রত্যেকটা সিনারিওতেই আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে, একদিকে 0 আর একদিকে 220, মানে পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাচ্ছে 220 - 0 = 220 ভোল্ট। ওকে, এখানেও 220 ভোল্ট, এখানেও 220 ভোল্ট, এখানেও 220 ভোল্ট এবং এখানেও 220 ভোল্ট। তো এই প্রত্যেকটা জিনিসেরই পোটেনশিয়াল ডিফারেন্স সেম রয়েছে। ওকে, আর কি লিখেছি দেখো, প্রত্যেকটাই এখানে কিন্তু কপারের তৈরি ওয়্যার, ঠিক আছে, কপারের তার। ওকে, আর তাছাড়া আর কি লিখেছি, এই যে তারটা এটা 60 ডিগ্রি টেম্পারেচারে রয়েছে, এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি এবং এটা 20 ডিগ্রি টেম্পারেচারে। ওকে, এবার দেখো এই যে ওহমস ল অনুযায়ী কি, এই যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল ডিফারেন্স 220। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। তার মানে আমরা বলতে পারি কি এই প্রত্যেকটাতে কারেন্ট সম পরিমাণে যেতে পারবে, তাই তো? কারণ যেহেতু আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে তো এই প্রত্যেকটা ওয়্যার দিয়ে সমপরিমাণই কারেন্ট প্রবাহ হবে না, সমপরিমাণ ইলেকট্রিক চার্জ প্রবাহ হওয়ার কথা, তাই তো? কিন্তু এবার দেখো প্রত্যেকটাই কপার ওয়্যার এবং প্রত্যেকটার মধ্যেই 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স হওয়া সত্ত্বেও প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু সমপরিমাণে চার্জ ট্রাভেল করবে না, মানে কারেন্ট প্রত্যেকটার মধ্যে সমান হবে না। কেন? দেখো যদি তোমরা সামান্য জল দিয়ে একটা উদাহরণ নাও, তোমরা বলো যে এইটা যদি একটা পাইপ হয়, এই পাইপটা দিয়ে যত পরিমাণে জল যেতে পারবে, এই পাইপটা দিয়ে কি তার থেকে কম জল যেতে পারবে না বেশি না সমপরিমাণ? দেখো যে কেউ দেখেই বলতে পারবে যে জলের স্পিড যদি একও থাকে তাও কিন্তু এই পাইপটা দিয়ে জল একটু বেশি যেতে পারবে। কারণ কি? কারণ জলের এই পাইপে যাওয়ার জন্য কোনো বাধা আসছে না, আর এই পাইপটা দিয়ে যাওয়ার জন্য পাইপটা যেহেতু সরু সেহেতু প্রচুর পরিমাণে জল একসাথে যেতে পারছে না, কিছুটা পরিমাণ হলেও বাধা প্রাপ্ত হচ্ছে, তাই জন্য এটার থেকে এটা দিয়ে বেশি জল প্রবাহ হবে। ঠিক সেরকমই যদিও এটা দুটোই কপার ওয়্যার আর যদিও দুটোরই পোটেনশিয়াল ডিফারেন্স এক, তবুও এটার থেকে এটাতে কারেন্ট অনেক বেশি প্রবাহ হবে। কারণ কি? কারণ এটা অনেক সরু তুলনামূলক এটার সাথে দেখতে গেলে। এই যে কপার ওয়্যারটা এটা অনেকটা বেশি মোটা এবং এটা দিয়ে কারেন্ট অনেক বেশি নরমালি ফ্লো করতে পারবে, মানে এই তারটা যদিও দুটোই কপার কিন্তু তা সত্ত্বেও এই তারটার কিন্তু রেজিস্ট্যান্স এটার থেকে অনেকটা কম। ওকে, আচ্ছা এবার আবার যদি তুমি এটার আর এটার তুলনা করো, দেখো তাহলে এইটা যদিও মোটা অনেকটা বেশি, মানে এর মধ্যে রেজিস্ট্যান্স অনেকটা কম আছে, কিন্তু এই তারটা কিন্তু অনেকটা লম্বা, সেই তুলনামূলক এই তারটা অনেকটা সরু, যাতে রেজিস্টিভিটি একটু বেড়ে যাচ্ছে, কিন্তু এই তারটা অনেকটা ছোট, তাই না? তার মানে কি? দেখো এখান দিয়ে যদি জলটাকে এতটা পাস হতে হয়, এখানে কিন্তু মাত্র এইটুকু পাস হলেই হয়ে যাবে। তো এখানে রেজিস্টিভিটি একদমই তো নেই, রেজিস্ট্যান্স একদমই তো নেই তা তো না, কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স আছে। তো সেই কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স এর এতক্ষণ ধরে সহ্য করতে হচ্ছে, তো অনেকটা প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। আর এটার ক্ষেত্রে কি ওই কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স খুব অল্প সময়, হয়তো এর থেকে একটু বেশি রেজিস্ট্যান্স,
কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রয়েছে, অল্প একটু জায়গা রয়েছে, তাই জন্য হয়তো এর রেজিস্টিভিটিটা এর থেকে একটু কম হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার যদি আমরা তো আবার তোমরা চতুর্থ সিনারিও দেখো, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা একটু ছোটও আছে এবং একটু প্রস্থচ্ছেদের দিক থেকে দেখতে গেলে মোটাও আছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু এই চারটের তুলনামূলক যদি দেখতে যাই, তাহলে এটার মধ্যে দিয়ে আমরা বলতে পারি কারেন্ট সব থেকে ইজিলি ফ্লো হবে, কারণ এটা মোটা আছে, তো এর মধ্যে দিয়ে যেতে তো সুবিধা হবেই, প্লাস অল্প একটু জায়গা ক্রস করতে হবে, তো রেজিস্টিভিটিটা এমনিতেই কম। তো আমরা বলতে পারি যতই পোটেনশিয়াল ডিফারেন্স সেম হোক না কেন, রেজিস্ট্যান্সটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা কপার ওয়্যার হওয়া সত্ত্বেও শুধুমাত্র সরু, মোটা এবং লম্বা ও ছোট, এই যে ফিজিক্যাল প্রপার্টিগুলো, এর জন্যই কিন্তু এদের রেজিস্ট্যান্সের মধ্যে অনেকটা তফাৎ পড়ে যাবে। ঠিক তোমাদের প্রোডাক্টিভিটি যেমন পড়ার সময় বাধাপ্রাপ্ত হচ্ছিল বাইরের এনভায়রনমেন্ট থেকে, এদেরও এই ক্ষেত্রেও কিন্তু কারেন্টেরও বাধাপ্রাপ্ত হবে। ওকে, যদিও তোমরা 1 ঘন্টায় ওই একই বই 15 পেজ পড়তে, কিন্তু ওই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে তোমরা কিছুটা কম পড়তে পারতে, ঠিক সেরকমই এখানেও তাই। কারেন্ট যদিও অনেকটা ফ্লো করতে পারতো, যেহেতু 220 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এটাতে হয়তো কিছুটা কম ফ্লো করবে, এটাতে তার থেকে কিছুটা বেশি, এটাতে তার থেকে আরো একটু বেশি, এবং এটাতে তার থেকে আরো একটু বেশি। কারণটা কি, শুধুমাত্র এই রেজিস্ট্যান্স। এবার দেখো, তাছাড়াও আমি এখানে টেম্পারেচার গুলো লিখেছি, এটা 60 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি এবং এটা 20 ডিগ্রি। এই টেম্পারেচারের সাথে সম্পর্ক কি, দেখো টেম্পারেচার যত ইনক্রিজ হবে কোনো জিনিসের মধ্যে, তার রেজিস্টিভিটি, তার রেজিস্ট্যান্স করার ক্ষমতা, সে কতটা রেজিস্ট্যান্স করতে পারবে, সেই ক্ষমতাও তার বৃদ্ধি হবে। মানে যখন এইখানে মাত্র 20 ডিগ্রি টেম্পারেচার, এখানে কিন্তু তার রেজিস্ট্যান্স করার ক্ষমতা অনেকটা কম যদি আমি এর সাথে তুলনা করি। এর 60 ডিগ্রি টেম্পারেচার, তার মানে এই যে ওয়্যারটা, এর কিন্তু ইলেকট্রিককে বাধা দেওয়ার ক্ষমতা এর থেকে অনেকটা বেশি। তো এর থেকে অনেকটা বেশি বাধা দেবে, যার ফলে এর মধ্যে দিয়ে অনেকটা কম ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তো আমরা কি দেখলাম, যে শুধু আমরা যে যদি বলি পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক কারেন্ট সমানুপাতি, তাহলে অনেক সময় এটা হতে পারে যে কোনো দুটো সার্কামস্ট্যান্সেসে যদি একই রকম পরীক্ষা করা হয়, কেউ দেখছে এই কপার ওয়্যারে আমি করছি, তো আমার ইলেকট্রিক কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে কতটা না 20 অ্যাম্পিয়ার। ওকে, আর সেই ব্যক্তি অন্য আরেক জায়গায় গিয়ে যখন এই রকম একটা সার্কামস্ট্যান্সেসে পরীক্ষা করছে, তখন দেখছে এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে কত না 40 অ্যাম্পিয়ার। যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এই ওহমস ল নিয়ে কনফিউশনে পড়ে যাবে যে ব্যাপারটা কি হলো, পোটেনশিয়াল ডিফারেন্স সমান হওয়া সত্ত্বেও কারেন্ট কি করে বেশি হয়ে গেল, এখানে 20 থাকলে এখানে 40 কি করে হলো। তার কারণটা হলো, সেই কারণটাকে বোঝানোর জন্য এখানে রেজিস্ট্যান্সের এন্ট্রি। এই যে রেজিস্ট্যান্স গুলো, এইগুলো কিন্তু দৈর্ঘ্য হিসাবে আসতে পারে, এগুলো কিন্তু টেম্পারেচার হিসাবে আসতে পারে, এবং এগুলো থিকনেস হিসাবেও আসতে পারে। তো এই যে বাইরের যে সার্কামস্ট্যান্সেস গুলো, যেগুলো এরকম করে ইলেকট্রিককে প্রবাহ হতে বাধা দেয়, সেগুলোকে আমরা বলি রেজিস্ট্যান্স। ওকে, এইবার রেজিস্ট্যান্সকে আমরা ওহমস লতে কি করে পুট করব, দেখে নেওয়া যাক। তাহলে দেখো, আমরা কিন্তু আই বলছি কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি, আই ইজ ইকুয়াল টু ভি বলছি না। কারণটা কি, কারণটা ওই যে রেজিস্ট্যান্স, ভি বাড়লে আই বাড়বে এটা জানি, কিন্তু কখন, যখন টেম্পারেচার, লেন্থ, থিকনেস, প্রত্যেকটা জিনিস এমনকি লাইট এনার্জি পর্যন্ত সেম থাকবে। এবার এই যে ডিরেক্টলি প্রপোর্শনালের যে সাইনটা, এই সাইনটাকে যদি আমাদের তুলে দিয়ে আমাদের যদি এখানে ইকুয়াল সাইন বসাতে হয়, তাহলে আমরা কি করতে পারি, দেখো তাহলে আমরা যদি এই রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্সটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে? দেখো, তাহলে কি আমরা বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু ইলেকট্রিক কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স? আশা করি বুঝতে পারছো আমরা এটা বলতে পারি, কারণ এই রেজিস্ট্যান্সটার সাথে যদি একটা সম্পর্কে না জোড়া হয় পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টকে, তবে আমরা কখনোই একটা সঠিক ইকুয়েশনে আসতে পারবো না। যদি কোনো জায়গায় 40 ডিগ্রি টেম্পারেচার থাকে আর কোনো জায়গাতে 5 ডিগ্রি টেম্পারেচার থাকে, বাকি সমস্ত সার্কামস্ট্যান্সেস যদি সমান থাকে, তাহলে আমরা দেখছি ধরা যাক 220 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স আলা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট কতটা প্রবাহিত হচ্ছে না 10 অ্যাম্পিয়ার। ওকে, আরেকটা জায়গায় সেম কন্ডাক্টর, সমস্ত কিছু সেম, শুধু টেম্পারেচারটা একটু পার্থক্য আছে, সেখানেও 220 ভোল্টের জন্য কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে না 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে তো একটা পার্থক্য রয়ে গেল, এই পার্থক্যটাকেই আমরা বলবো রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে যাই যে এই যে 5 আর 40, এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা কতটা রেজিস্ট্যান্স তৈরি করলো এই দুটো সিনারিওতে, তাহলে আমরা খুব নরমালি বলতে পারবো রেজিস্ট্যান্স কতটা তৈরি করলো। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 220 ভোল্ট বাই 5 অ্যাম্পিয়ার। তার মানে আসলো কত? 45 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই যে 40 আর 5 এর যে টেম্পারেচারের ডিফারেন্সটা, এর জন্য 45 ভোল্ট পার অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স তৈরি করেছে। ওকে, এটা আমরা বলতে পারি। বুঝতে পেরেছো? এইটা হলো রেজিস্ট্যান্স এবং এটা হলো রেজিস্ট্যান্সের সাথে ওহমস ল এর সম্পর্ক। তার মানে এবার আমরা একই জিনিসের যদি সামান্য এদিক ওদিক হয় ইলেকট্রিক কারেন্টের, যদিও পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, তারপরেও সামান্য এদিক ওদিক হলো, তাহলে আমরা কি বলতে পারবো? যতটুকু এদিক ওদিক হচ্ছে সেটা হলো এই রেজিস্ট্যান্সের জন্য। আর তাই জন্য আমরা রেজিস্ট্যান্সটাকে কি বলে মাপতে পারবো? ভি বাই আই, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, এটা দিয়ে কিন্তু আমরা রেজিস্ট্যান্সটাকে মাপতে পারবো। ওকে, তার মানে আমরা কি বুঝতে পারছি যে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ইলেকট্রিক কারেন্টটাও কিন্তু ততটা বেশি হবে, কিন্তু রেজিস্ট্যান্স যত বেশি হবে ইলেকট্রিক কারেন্টটা কি হবে? ততটাই কম হবে। দেখো, এটা এই সূত্রের মধ্যে দিয়েও আমরা বের করে দিতে পারবো। কি করে? দেখো, আমরা যদি বলি x ইন্টু y ইজ ইকুয়াল টু 48, ওকে, x ইন্টু y ইজ ইকুয়াল টু যদি 48 বলি, এই y মানে ধরে নাও ইলেকট্রিক কারেন্ট। ওকে, এবার দেখো এই x এর মান যদি 2 হয়, তাহলে এই ইলেকট্রিক কারেন্ট কত হবে? নিশ্চয়ই 2 ইন্টু 24 হবে, তার মানে ইলেকট্রিক কারেন্টটা 24 হচ্ছে। আবার এই x এর মান যদি আমরা ধরি 4 হবে, তাহলে এই ইলেকট্রিক কারেন্ট কত হবে? 4 ইন্টু 12 হবে, মানে ইলেকট্রিক কারেন্ট যেই রেজিস্ট্যান্স ডবল হয়ে গেল, ইলেকট্রিক কারেন্ট অমনি হাফ হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে রেজিস্ট্যান্সের সাথে ইলেকট্রিক কারেন্টের সম্পর্ক কি? একদম অপোজিট। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে, যেহেতু বাধা বেড়ে যাচ্ছে তো কারেন্ট কমে যাবে। আবার রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বেড়ে যাবে, যেহেতু বাধা কমে যাচ্ছে তো কারেন্ট বেড়ে যাবে। আর পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট এই দুটো সেম, ডিরেক্টলি প্রপোর্শনাল। পোটেনশিয়াল ডিফারেন্স বাড়লে কারেন্টও বাড়বে। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা এই রেজিস্ট্যান্সটাকে মাপি কি দিয়ে? দেখো, V ইকুয়াল টু IR, আমরা এটাই তো দেখলাম, V ইকুয়াল টু IR। আচ্ছা, তার মানে R ইজ ইকুয়াল টু কত? V বাই I। ওকে, তাহলে R ইজ ইকুয়াল টু V এর যে ইউনিট, সেই ইউনিটটা কি? SI ইউনিট। কি SI ইউনিট? পোটেনশিয়াল ডিফারেন্সের SI ইউনিট হলো ভোল্ট, তাই তো? আর ইলেকট্রিক কারেন্টের SI ইউনিট হলো অ্যাম্পিয়ার।
তার মানে আমরা বলতে পারি রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কত? ভোল্ট পার এম্পিয়ার। মানে 1 রেজিস্ট্যান্স মানে হলো 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ওকে, আর এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ার এই জিনিসটাকে আমরা কি বলে জানি? দেখো ফিজিক্সে তোমরা আগাগোড়াই দেখে আসছো যে এই জিনিসটা সম্বন্ধে যে বেশি পরীক্ষা নিরীক্ষা করে তার যে ইউনিটটার নাম তার নাম অনুসারে রেখে দেওয়া হয়। তো এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকে আমরা কি বলি? ওহম। ওকে, ভোল্ট পার অ্যাম্পিয়ারকে আমরা বলি ওহম, বা এটাকে আমরা চিহ্নিত করি, রেজিস্ট্যান্সকে আমরা চিহ্নিত করি কি দিয়ে? ওমেগা দিয়ে। রেজিস্ট্যান্সকে আমরা চিহ্নিত করি ওমেগা দিয়ে। ওকে, তার মানে বুঝতে পারলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ওহম, আর রেজিস্ট্যান্সের এসআই ইউনিট ওহম, আর রেজিস্ট্যান্সকে আমরা চিহ্নিত করি ওমেগা সাইনের মাধ্যমে। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সের ডেফিনেশন এখান থেকে আমরা কিভাবে পাবো? দেখো রেজিস্ট্যান্সের ডেফিনেশন হলো এখান থেকেই পেয়ে যাওয়া যায় যে ভোল্ট মানে কি? নিশ্চয়ই 1 ভোল্ট, অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স মানে 1 রেজিস্ট্যান্স 1 ওহম। তার মানে আমরা কি বলতে পারি? 1 ওহম রেজিস্ট্যান্স মানে কি? 1 ওহম রেজিস্ট্যান্স মানে হলো 1 পোটেনশিয়াল ডিফারেন্স যখন হবে 1 ভোল্ট, তখন 1 অ্যাম্পিয়ার চার্জের যেতে যে পরিমাণ বাধার সৃষ্টি হয়, যে পরিমাণ রেজিস্ট্যান্স সৃষ্টি হয়, তাকে আমরা বলি 1 ওহম। 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। মানে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে 1 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট যেতে যে পরিমাণ বাধার সৃষ্টি হয় আমরা তাকে বলি 1 ওহম। আশা করি এই ওহমস ল, রেজিস্ট্যান্স, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু দেখো ফিজিক্সে যতক্ষণ পর্যন্ত তোমরা নিউমেরিক্যাল না সলভ করবে ততক্ষণ পর্যন্ত যতই বোঝো না কেন সেই কনসেপ্টটা কিন্তু বেশি দিন তোমাদের মাথায় থাকবে না। আর তাই জন্য এবার আমরা দেখে নেব কিছু খুব ইজি নিউমেরিক্যাল, আর যেগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক। দেখো আমি 3টে এক্সাম্পল তুলেছি, 3টে নিউমেরিক্যাল তুলেছি, আর এই 3 রকমের নিউমেরিক্যাল। আশা করি এই 3টে থেকে এখনো পর্যন্ত যতটা ক্লাস হয়েছে ততটা তোমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্টেরটা কি আছে? প্রথমেরটা আছে এ সিম্পল ইলেকট্রিক সার্কিট, একটা সিম্পল ইলেকট্রিক সার্কিট যার হ্যাজ 24 ভোল্ট ব্যাটারি। দেখো 4 ভোল্ট ব্যাটারি মানে যখনই ভোল্ট কথাটা থাকবে তার মানে কি বোঝানো হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্স। মানে বোঝানো হয়েছে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হলো 24 ভোল্ট। আর এমনিতেও ব্যাটারির কাজটা কি তোমরা এর আগেই দেখেছো, এর আগের ভিডিওতে। ব্যাটারির কাজ হলো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা। তো ব্যাটারি মানেই 24 ভোল্ট মানেই পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়েছে 24। ওকে, অ্যান্ড রেজিস্টার অফ 60 ওহম। আর বলছে এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে, যে বাধা প্রাপ্ত হচ্ছে, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটা বলছে কত? 60 ওহম। ওকে, 60 ওহম রেজিস্ট্যান্স, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত বলা আছে? 24 ভোল্ট। ওকে, এইবার দেখো কি চেয়েছে? হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। এই সার্কিটের মধ্যে কারেন্ট কতটা থাকবে? তাহলে আমরা এই মাত্র কি করলাম? V ইজ ইকুয়াল টু IR। ওকে, দেখো V ইজ ইকুয়াল টু IR হলে আমরা কি বলতে পারি? I ইজ ইকুয়াল টু এই R চলে আসবে V এর নিচে। ওকে, তার মানে I ইজ ইকুয়াল টু V বাই R। আর এখানে V মানে কি? 24 ভোল্ট। V মানে 24 ভোল্ট, আর রেজিস্ট্যান্স মানে 60 ওহম। ওকে, ব্যাস তোমাদের এখানেই কিন্তু অঙ্ক কমপ্লিট। I ইজ ইকুয়াল টু 24 ভোল্ট বাই 60 ওহম। 12 দিয়ে ক্যান্সেল করলে 2, 12 দিয়ে ক্যান্সেল করলে 5, তার মানে বলতে পারো 0.40।
আচ্ছা, তাহলে এবার আমাদের এটা কি আসলো, 0.40 ভোল্ট বাই ওহম। ওকে, আর ভোল্ট বাই ওহম মানে কি, দেখো এটা আগে একবার ক্লিয়ার হয়ে নেওয়া যাক। দেখো ভোল্ট বাই ওহম মানেটা কি হচ্ছে, দেখো আমরা জানি এই ওহম মানে কি, ওহম মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এখানে ভোল্ট বাই ওহম মানে কি হবে, ভোল্ট বাই ওহম মানে হবে ভোল্ট ডিভাইড বাই ওহম, আর ভোল্ট ডিভাইড বাই তার মানে আমরা লিখতে পারবো কি, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে ভোল্ট ইন মাল্টিপ্লাই করলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাম্পিয়ার বাই ভোল্ট, আর এই ভোল্ট ভোল্ট ক্যান্সেল করলে কি পড়ে থাকবে, অ্যাম্পিয়ার। তার মানে আমরা ভোল্ট বাই ওহম মানে কি লিখতে পারি, অ্যাম্পিয়ার। তাহলে I ইজ ইকুয়াল টু কত, তাহলে I ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত বেরোলো, 0.4 অ্যাম্পিয়ার। দেখো এই যে ভোল্ট আর ভোল্ট বাই ওহম মানে যে অ্যাম্পিয়ার বেরোচ্ছে, এটা তোমরা এত বড় করে না করে তোমাদের যদি নরমালি তোমরা মনে রাখো যে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি, অ্যাম্পিয়ার। তার মানে এইদিকে ভোল্ট বাই ওহম হলে কি বেরোতে পারে, অ্যাম্পিয়ারই তো বেরোবে না। I ইজ ইকুয়াল টু তো অ্যাম্পিয়ার হতেই হবে, তাহলে 0.4 অ্যাম্পিয়ার কিন্তু তোমরা এমনিতেও অ্যান্সার করে আসতে পারো। ওকে, তার জন্য এতটা করার দরকার হয় না, এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য করানো হলো। ওকে, এবার আসা যাক নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্কটা কি আছে, an electric iron draws a current of 3.4 ampere from 220 volt। দেখো এখানে বলা আছে ইলেকট্রিক আয়রনটা অ্যাম্পিয়ার মানে draws a current of 3.4 ampere মানে কি, I is equal to 3.4 ampere। ওকে, তাই তো? আর from 220 volt সাপ্লাই লাইন, ভোল্ট মানে কি, ভোল্ট মানেই হলো তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু 220 ভোল্ট, তাই তো? দেখো এখানে কিন্তু তার মানে আরটা আমাদের কাছে দেওয়া নেই এখনো পর্যন্ত। এবার এর পরে পড়ি, হোয়াট কারেন্ট উইল দিস ইলেকট্রিক আয়রন ড্র হোয়েন। এর পরে মানে বলতে চাইছে যখন কানেক্টেড টু এ 110 সাপ্লাই লাইন, মানে 110 ভোল্ট হবে এখানে, 110 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে যখন এটা কানেক্ট হবে তখন এর মধ্যে কতটা কারেন্ট প্রবাহ হবে। দেখো তার মানে এই একটা সিনারিও বলেছে, আর সেকেন্ড সিনারিও কি বলেছে, যে এই সেম জিনিসটা ইলেকট্রিক কারেন্ট আমাকে বের করতে হবে। দেখো এখানে ভোল্ট আছে কত, পোটেনশিয়াল ডিফারেন্স আছে 220 ভোল্ট, তাই জন্য ইলেকট্রিক কারেন্ট হলো 3.4। ওকে, রেজিস্ট্যান্স কিন্তু আমরা জানি না এখানে। এবার পরে বলছে ভোল্টটা যদি 220 জায়গায় ভোল্টটা যদি কমিয়ে হয়ে যায় 110 ভোল্ট, তাহলে আমাদের ইলেকট্রিক কারেন্ট কত হবে। দেখো এখানে ভোল্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স তো দেওয়াই নেই। ওকে, এখানে তো রেজিস্ট্যান্স দেওয়াই নেই, শুধু ভি দিয়ে আমরা আই কি করে বের করব, আমাদের তো তাই জন্য রেজিস্ট্যান্সটা প্রয়োজন হবে না। আর এই রেজিস্ট্যান্সটা আমরা কোথা থেকে পাবো, এই রেজিস্ট্যান্সটা যাতে আমরা পাই তাই জন্যই কিন্তু আমাদের ওপরের টুকু দেওয়া আছে যে 3.4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে 220 ভোল্ট সাপ্লাই লাইন দিয়ে। এর থেকে কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারি। তাহলে আমরা এর থেকে যদি রেজিস্ট্যান্স বের করি, দেখো এখানে V is equal to IR, তাহলে R is equal to V by I, তাহলে R is equal to V মানে কত, 220 ভোল্ট বাই I মানে কত, 3.4 অ্যাম্পিয়ার, তাই তো? 220 তার মানে R মানে কি বেরোচ্ছে, R equal to বেরোচ্ছে 220 ভোল্ট বাই 3.4 অ্যাম্পিয়ার। দেখো এখানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার আমাদের আর লেখার প্রয়োজন হয় না, আমরা এখানে কিন্তু ডিরেক্টলি ভোল্ট আর অ্যাম্পিয়ারটাকে কেটে দিয়ে ওহমও লিখে দিতে পারি, কারণ আমরা জানি যে রেজিস্ট্যান্সের ইউনিট হবে ওহম, এক নাম্বার কথা। আর দু নাম্বার কথা, ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ওহমই হয়। তো আমরা কিন্তু এখানে 220 বাই 3.4 ওহম লিখে দিতে পারি রেজিস্ট্যান্সের জায়গায়। তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্স কত হয়ে গেল, আমাদের এখানে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 220 বাই 3.4 ওহম। দেখো এখানে আমি ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমি এখানে যেহেতু ক্যালকুলেশনটা
একটু টাইম কনজিউমিং হবে, সেহেতু এখানে আমি ক্যালকুলেশন করব না। কেন? কারণ আমি একবারে ক্যালকুলেশন করব পুরোটা নিয়ে, যাতে আমার ক্যালকুলেশনে ইজি হয়। এইবার দেখো, তাহলে এখানে যদি এখান থেকে আমরা ভোল্ট পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আর আই বের করতে হবে, V ইজ ইকুয়াল টু আই আর। দেখো এখানে অনেকে অনেক সময় তোমাদেরকে বলবে যে V ইজ ইকুয়াল টু আই আর, এটা না মনে রেখে তোমরা আই এরটাও মনে রাখো, I ইজ ইকুয়াল টু V বাই আর মনে রাখো, R ইজ ইকুয়াল টু V বাই আই মনে রাখো। কিন্তু ব্যাপারটা হলো, যতটা মনে কম রেখে আমাদের পরীক্ষায় ভালো নাম্বার গেইন করা যায়, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যখন এই একটা সূত্র থেকে আমরা বের করে নিতে পারবো, জাস্ট ওয়ান লাইনের একটা ব্যাপার, তাহলে আমরা সারা বছর এই এতগুলো সূত্র মনে রাখবো কেন? এটা হলো আমাদের সব থেকে বড় কথা। হ্যাঁ, তাই বলে কি সূত্র মনে রাখবো না? অবশ্যই মনে রাখবো। যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমরা মনে রাখবো, যেগুলো আমরা ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা মনে রাখবো না, আমরা জাস্ট ক্রিয়েট করার পদ্ধতিটাকে মনে রাখবো, তাই নয় কি? আচ্ছা এবার দেখো, তাহলে আমার এখানে বের করতে বলেছে আই, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, তাই তো? এখানে ভি মানে কি? ভি মানে হলো 110 ভোল্ট, আর আর মানে কি? 110 ভোল্ট ডিভাইডেড বাই 220 বাই 3.4, ওকে, এত ওহম ইজ ইকুয়াল টু আই। তাহলে আই ইজ ইকুয়াল টু কি বেরোলো এটা? আচ্ছা এখানে যেহেতু ডিভাইড চিহ্ন আছে, সেহেতু 110 মাল্টিপ্লাই করে দিলে 3.4 বাই 220। আচ্ছা এই টোটালটাকে এবার তোমরা দেখো, ভোল্ট আর ওহম, ভোল্ট বাই ওহম, ভোল্টকে ভাগ করা হচ্ছে ওহম দিয়ে, ভোল্ট বাই ওহম কত হবে? কি হবে? ভোল্ট বাই ওহম হলে হবে কিন্তু অ্যাম্পিয়ার। আর এটা তোমরা এমনিতেও যদি মনে না থাকে এমনিতেও করতে পারো, যে কারেন্ট আই, তো কারেন্ট আই এর ইউনিট তো অ্যাম্পিয়ারই হতে হবে। তো আমরা এখান থেকেই বুঝে যাচ্ছি এখানে আমরা অ্যাম্পিয়ার কিন্তু লিখতে পারি। আচ্ছা ক্যান্সেলেশন করলে এখানে 2, এখানে কত হবে? 1.7 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ইলেকট্রিক কারেন্ট কতটা বেরিয়ে গেল? 1.7 অ্যাম্পিয়ার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারছো অঙ্কগুলো। এই নিউমেরিক্যাল গুলোই কিন্তু এই চ্যাপ্টারের জান বলতে পারো। এই নিউমেরিক্যাল গুলো যত বেশি সলভ করবে, তোমাদের এই চ্যাপ্টারটা তত বেশি আয়ত্ত হবে। দেখো যতই পড়ো না কেন, পড়া মনে রাখার জন্য নিউমেরিক্যাল গুলো সলভ করা কিন্তু খুব দরকার। এর জন্য বারে বারে রিকোয়েস্ট করছি যে তোমরা পারলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিউমেরিক্যাল গুলো দেখে দেখে সলভ করো। ওকে, এই নিউমেরিক্যাল গুলোই কিন্তু এই চ্যাপ্টারের মেন জিনিস। ওকে, আচ্ছা এবার আসা যাক তাহলে থার্ড নাম্বার অঙ্কতে। ওকে, দেখো থার্ড নাম্বার অঙ্কটা আমি একটু আমার মতন করে আমার মাথা দিয়ে বের করে দিয়েছি। তো থার্ড নম্বর অঙ্কটা আমি অত বেশি করে সুন্দর করে লিখিনি, কিন্তু জাস্ট ডেটা যেটুকু দরকার সেটুকু আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে ডেটা দেওয়া আছে কি, আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, তাই তো? তার মানে আমরা জানি রেজিস্ট্যান্স বের করতে গেলে V আর I এর দরকার হয়। ওকে, তাহলে রেজিস্ট্যান্স বের করতে গেলে V আর I এর দরকার হয়। দেখি এখানে V বা I দেওয়া আছে কিনা। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? ওয়ার্ক ডান দেওয়া রয়েছে 720 জুল। আরে বাপরে, আমাদের তো দরকার V আর I, মানে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট। এখানে ওয়ার্ক ডান দিয়ে আমরা কি করব? আচ্ছা সেকেন্ড জিনিস দেওয়া রয়েছে কোয়ান্টিটি অফ চার্জ মুভড, কতটা চার্জ মুভ করেছে, এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। থার্ড জিনিস দেওয়া রয়েছে টাইম 2 সেকেন্ডস, দেখো টাইমও আমাদের প্রয়োজন নেই। আর আমাদের যেগুলো প্রয়োজন রয়েছে V এবং I, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তার মানে নিশ্চয়ই আমাদের V এবং I কে বের করে নিতে হবে এই সলিউশনটা করার জন্য। ওকে, তাহলে দেখো V ইজ ইকুয়াল টু কি, আমরা দেখো এর আগে আমাদের মোট এই চ্যাপ্টারে আমাদের দুটো তিনটেই সূত্র হয়েছে এখনো পর্যন্ত। আমরা একটা জানি V ইজ ইকুয়াল টু হোয়াট? V ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ, কতটা পরিমাণে কাজ হলো বাই কতটা চার্জ মুভ করলো, তাই তো? একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কিছু পরিমাণ চার্জকে মুভ করতে কতটা ওয়ার্ক করতে হয়, সেটাই তো আমাদের V। পোটেনশিয়াল ডিফারেন্স তো সেটাই। তো এখানে দেখো W এর মান এখানে কিন্তু দেওয়া রয়েছে, ওয়ার্ক ডানের মান দেওয়া রয়েছে 720 জুল, এবং চার্জের মানও দেওয়া রয়েছে কত? 12
কুলম। চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করি? কুলম দিয়ে। তো কি লেখা রয়েছে? কোয়ান্টিটি অফ চার্জ মুভ কত? 12 কুলম। তো এখান থেকে আমরা ভি এর মান বের করতে পারবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হয়? 720 জুল বাই 12 কুলম। তার মানে কত হচ্ছে? ক্যান্সেল করলে 60, ভি ইজ ইকুয়াল টু 60 জুল পার কুলম। আর 60 জুল পার কুলমকে আমরা কি লিখতে পারি? যদি তোমাদের মনে নাও থাকে, যদিও জুল পার কুলম মানে ভোল্ট হয়, এটা তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, তাও যদি মনে না থাকে তোমরা কিন্তু ভোল্ট যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু বের করছো, তাহলে এটা তো জানাই উচিত যে পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট হয় ভোল্ট। তো এটাকে 60 ভোল্ট লিখতে পারো। ওকে, দেখো তাহলে আমরা ভি পেয়ে গেলাম 60 ভোল্ট। ওকে, এবার আইও আমাদের এখানে দেওয়া নেই। দেখো আই মানে কি জানি আমরা? আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, দেখেছিলাম এবং বের করে দেখেছিলাম কি করে বের করতে হয়। আই ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু কি? কতটা চার্জ মুভ করছে বাই কতটা টাইমে, কতটা সময়ের মধ্যে কতটা চার্জ মুভ করছে। ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জকে আমরা কি বলি? ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্ট মানে কি? ফ্লো অফ চার্জের রেট। ওকে, তাহলে দেখো এখানে আমরা কিউ বাই টি করলে কিন্তু আই এর ভ্যালু পেয়ে যাই। আই মানে কত? এখানে আই মানে দেওয়া রয়েছে, সরি, কিউ মানে কত? এখানে কিউ মানে দেওয়া রয়েছে কিন্তু 12 কুলম। ওকে, আর টাইম মানে দেওয়া রয়েছে 2 সেকেন্ডস। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা খুব ইজিলি বের করতে পারছি কত হচ্ছে? 6। আই ইজ ইকুয়াল টু 6 কুলম পার সেকেন্ড। আর কুলম পার সেকেন্ডকে আমরা কি বলি? কুলম পার সেকেন্ডকে আমরা বলি অ্যাম্পিয়ার। আর আবার বলছি, মনে না থাকলে এটাই মনে রাখতে পারো যে ইলেকট্রিক কারেন্টকে আমরা প্রকাশ করি অ্যাম্পিয়ার দিয়ে। তো 6 অ্যাম্পিয়ার। দেখো এখান থেকে তাহলে আমরা আই এর মানও পেয়ে গেলাম 6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখতে আশা করি তোমরা বুঝতে পারছো, ভি এর মান পেয়ে গেলাম, আই এর মান পেয়ে গেলাম। এবার আর এর মান বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, এই অঙ্কটাই করার জন্য তোমাদের কাছে হাজার রকমের সূত্র দেওয়া থাকবে। ওকে, অনেক অনেক জায়গায় অনেক ধরনের সূত্র তোমাদেরকে এই তিনটে সূত্রর ইকুয়েশন করে সূত্র তৈরি করা হবে। যেমন একটা কথার কথা বলছি, আমি যদি চাই আমি একটা ইকুয়েশন করে সূত্র তৈরি করব, কেন পারবো না? তুমি যদি চাও তুমিও পারবে। v ইজ ইকুয়াল টু কি? w বাই কিউ ইজ ইকুয়াল টু i মানে কি? কিউ বাই টি। আর r মানে কি? r মানে r। ওকে, তুমি যদি এরকমই রাখো তাহলে কি হয়ে যাচ্ছে? r মানে w বাই কিউ, এটা এদিকে আসলে ইনটু হয়ে গেলে টাইম উপরে চলে যাবে, নিচে কিউ চলে আসবে, w টি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা এরকম বলতে পারি, এটাও একটা সূত্র চলে আসলো, আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি বাই কিউ স্কয়ার। বা এখান থেকে বলতে পারি ডাব্লিউ টি ইজ ইকুয়াল টু আর কিউ স্কয়ার, বা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর কিউ স্কয়ার বাই টি। এরকম বিভিন্ন সূত্র অবটেন করা যায় এটার থেকে। কিন্তু এই সূত্রগুলো আমাদের মনে রেখে মাথায়, আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এমনিতেই মাথায় প্রচুর কিছু রাখতে হয়, তার মধ্যে আবার এইগুলো মনে রাখার কোনো প্রয়োজন হয় না। এই তিনটে সিম্পল সূত্র মনে রাখলে কিন্তু আমরা বাকিগুলো নিজেরাই অবটেন করে নিতে পারবো। ওকে, তো এই রকম জিনিসগুলো কখনো মনে রাখার চেষ্টা করবে না, যদিও বিভিন্ন বইতে বা বিভিন্ন ইনস্টিটিউশনে শেখানো হয় এই রকমগুলো মনে রাখার জন্য, কিন্তু এগুলো না মনে রাখাই আমার মনে হয় শ্রেয়। তাহলে এখান থেকে আমরা R ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব? 60 ভোল্ট বাই 6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে R ইজ ইকুয়াল টু ক্যান্সেল করলে 10 ভোল্ট বাই অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্ট বাই অ্যাম্পিয়ার কে আমরা কি বলবো? R ইজ ইকুয়াল টু 10 ওহম। ওকে, R ইজ ইকুয়াল টু আমরা বলবো 10 ওহম। ভোল্ট পার অ্যাম্পিয়ার কে ওহম বলি, মনে না থাকলে রেজিস্ট্যান্সের এসআই ইউনিট ওহম। আশা করি তোমরা এই তিনটেই নিউমেরিক্যাল বুঝতে পেরেছো। আর এগুলো যদি বুঝে থাকো, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে এখনো পর্যন্ত যতটা আমি বুঝিয়েছি ততটা আমার বোঝানোটা কাজে লেগেছে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের বইয়ে একটা ছোট্ট জায়গায় দেওয়া রয়েছে,
এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও খুব ছোট্ট জিনিস, এখন তোমাদের দেখতে মনে হবে একদমই ইজি, কিন্তু তবুও দেখিয়ে নেওয়া যাক, যেহেতু বইতে আছে, পরীক্ষায় আসতে পারে, যে ভি আর আই এর যে সম্পর্কটা সেটাকে গ্রাফে মেনটেন করে দেখাও। দেখো গ্রাফের মধ্যে যদি এটা ভি এর লাইন থাকে আর এটা যদি আই এর লাইন থাকে, তাহলে গ্রাফে কিভাবে মেনটেন করবে? সব সময় এরকম স্ট্রেট লাইন হবে। কেন এরকম হবে? কারণ দেখো আমরা কি জানি, ভি যত বাড়বে আই তত বাড়বে। দেখো এখানে কি হচ্ছে, ভি যদি 1 হয় তাহলে আই কত হচ্ছে? 1 হচ্ছে। ভি যত বাড়ছে আই তত বাড়ছে। ভি 2 হলে আই কত হচ্ছে? 2 হচ্ছে। ভি 3 হলে আই কত হচ্ছে? 3 হচ্ছে। ভি 4 হলে আই কত হচ্ছে? 4 হচ্ছে। এবং ভি 5 হলে আই কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো জাস্ট এইটুকুই গ্রাফে, যে যত ভি বাড়বে তত এটা বাড়বে, তো একটা ডিরেক্টলি সোজা একটা স্লোপ তৈরি করবে, কখনো এরকম বেকাতারা কার্ভ লাইন তৈরি হবে না। ওকে, আর একটা জিনিস সব সময় মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে কোনো মেটাল, এই যে কোনো কন্ডাক্টর, দেখো ভি আর আই এর যে রিলেশনটা, যে এই দুটো একে অপরের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই যে রিলেশনটা, এই রিলেশনটা কি যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রেই সত্যি? না, অবশ্যই ম্যাক্সিমাম কন্ডাক্টরের ক্ষেত্রে সত্যি, কিন্তু যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে না। এই ওহমস লটা কিন্তু সমস্ত কন্ডাক্টররা মেনে চলে না, এটা মাথায় রাখবে। ওহমস ল সমস্ত কন্ডাক্টর মেনে চলে না। ওহমস ল মেনে চলে একমাত্র ওহমিক কন্ডাক্টররা, মানে যে সমস্ত সাবস্টেন্স গুলো এই ওহমিক লটাকে মেনে চলে তাদেরকে আমরা ওহমিক সাবস্টেন্স বলি। যেমন কপার বলতে পারো, যেমন ম্যাক্সিমাম মেটাল বলতে পারো, কিন্তু সিলিকন একটা ওহমিক কন্ডাক্টর নয়, আর তাই জন্য সিলিকন কিন্তু ওহমিক ল মেনে চলে না। ওকে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই পুরো কনসেপ্টটা সম্বন্ধে সম্পূর্ণ নলেজ গেইন করতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে এবং কিছু বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকও করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যাতে আমি আমার ভুল সম্বন্ধে অবগত হয়ে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরো ভালো করে ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।